তুমি কোন চ্যাটের বাল আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? গুনার টাইম নাই। নাসিরুদ্দিন পাটোয়ারির নামে মানহানি মামলা করেছে মির্জা আব্বাস। এই ঘটনাটা বর্তমানে বাংলাদেশে অনেক বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে এই মামলা করার পর নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে একটা ইফতার পার্টিতে যেয়ে কিন্তু এই মামলার বিষয়ে কিন্তু হুঙ্কার ছেড়েছেন এবং মির্জা আব্বাসকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং বলেছেন যে মির্জা আব্বাস যদি চাঁদাবাজ যে করে থাকে, যার মান নাই, তারা আবার কিসের মানহানি? তো এই ধরনের কথাবার্তা কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক আগে থেকেই বলে আসছিল এবং মির্জা আব্বাস কিন্তু বলছিল পূর্বেও যে তার রিঅ্যাক্ট করার বয়স নাই। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারি যে বারবার তাকে খোঁচাচ্ছিল, তো তিনি কিন্তু ইতিপূর্বে কোনো ধরনের রিঅ্যাক্ট করেন নাই, কিন্তু এইবার এসে তিনি কিন্তু রিঅ্যাক্ট করলেন। রিঅ্যাক্ট শুধু করলেন না, তিনি কিন্তু আইনজীবী দিয়ে মামলা করলেন। ইতিমধ্যে মামলার আবেদন করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি এই মামলার এই বিষয়টা যখন তার নজরে গিয়েছে, তিনি কিন্তু শেখ হাসিনার সময় ভয় পাই নাই, আপনি কিসের কোন চ্যাটের বল, এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি বলেছেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বিরুদ্ধে। এই একটা ঘটনা বর্তমান বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আর আরেকটি ঘটনা ঘটেছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন হয়তোবা সেটা হচ্ছে হাদি হত্যাকারী, হাদি শরীফ ওসমান হাদিকে হত্যাকারী ফয়সাল করিম মাসুদ, সে ইন্ডিয়াতে গ্রেপ্তার হয়েছে। তার সাথে যে আরেকজন ছিল সে সহ গ্রেপ্তার হয়েছে। তো এই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু অনেক ধরনের জল ঘোলা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন ধরনের মোড় নিয়েছে এই হত্যাকাণ্ড বিষয়ে। এবং ইতিপূর্বে এই যে হত্যাকারী শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ, সে এখান থেকে বেশ কয়েক মাস আগে সে কিন্তু লাইভে এসেছিল এবং লাইভে এসে সে তার অবস্থান দুবাইয়ে আছে এই মর্মে বিভিন্ন ধরনের ইনফরমেশন সে কিন্তু তার লাইভে দিয়েছিল এবং পাশাপাশি সে নিজেকে নির্দোষ দাবি করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে কেন সে পালালো? এটা একটা বড় ধরনের প্রশ্ন। সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে কেন সে হাদির সঙ্গে সঙ্গ দিয়েছিল? এবং হাদির সঙ্গে সঙ্গ দিয়ে সে তার যে মোটরসাইকেলের যে সিসিটিভি ফুটেজগুলো আছে, পাশাপাশি সে যে সীমান্ত দিয়ে পালিয়ে গেল। এই যে ধরনের ঘটনাগুলো একের পর এক সিকোয়েন্স মিলে যাচ্ছিল, এটা কিভাবে হলো? তো পাশাপাশি সে তার অবস্থান যাতে কোনোভাবে প্রকাশ না পায়, তার জন্য সে নিজেকে দুবাইতে আছে এই ধরনের একটি লাইভ কিন্তু করে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছিল এই ফয়সাল করিম মাসুদ। কিন্তু অবশেষে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। এখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পরপর চলে যাওয়ার পরে এই যে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, এখন এই হাদি হত্যাকাণ্ডের বিষয়টা কি আসলে তারা বিচার করবে? কিংবা এই বিষয়ে কি তারা আগ্রহ প্রকাশ করবে? এটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা বড় ধরনের প্রশ্নবোধ চিহ্ন কিন্তু এই মুহূর্তে মানুষের মাঝে দেখা দিচ্ছে। কারণ অনেকে মনে করছেন যে এই হাদি হত্যাকাণ্ডের পিছনে বিএনপির অনেক হেভিওয়েট নেতারা কিন্তু জড়িত। তার প্রমাণ হিসেবে আপনারা জানেন যে ইতিমধ্যে যে ফয়সাল করিম মাসুদ এ কিন্তু হাদি হত্যাকাণ্ডের কয়েক মাস আগে সে অস্ত্রসহ কিন্তু র্যাবের হাতে ধরা পড়েছিল এবং তার এই ধরা পড়ার পর তার জামিন করিয়েছিল বিএনপির একজন হেভিওয়েট নেতা কায়সার কামাল সহ অন্য বিএনপির নেতৃবৃন্দ কিন্তু তার জামিন করেছিল এবং জামিন করার কিছুদিন পরেই এই হাদিকে শ্যুট করা হলো। তো এই যে একের পর এক বিএনপির নেতাদের জড়িত থাকার বিষয়গুলো সিকোয়েন্স আকারে মিলে যাচ্ছে, এটা কিন্তু একটা এমন একটা বিষয় জনগণের সামনে এখন চলে আসছে যে হাদি হত্যাকাণ্ডের পিছনে হয়তো বিএনপির কোনো লিডারশিপ জড়িত। এখন যদি বিএনপির লিডারশিপ জড়িত থেকে থাকে তাহলে কি তারা এখন ক্ষমতায় আছে? এখন কি
হাদি হত্যাকাণ্ডের বিচার করার ক্ষেত্রে তারা কি আগ্রহ প্রকাশ করবে? কিংবা ভারতের সাথে নেগোসিয়েশন করে এই শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদকে কি দেশে ফিরিয়ে আনার বিষয়ে কি আগ্রহ প্রকাশ করবে? কিংবা পাশাপাশি তার পেছনের এই হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড কারা, কারা নির্দেশদাতা, এই বিষয়গুলো কি মানুষের সামনে প্রকাশ করবে? এটা নিয়ে মানুষের মাঝে কিন্তু ব্যাপক সন্দেহর উদ্গ্রীব দেখা যাচ্ছে। তো আমরা দেখতে চাই যে বিএনপি সরকার শরীফ ওসমান হাদির এই হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচার করবে এবং পাশাপাশি এর পেছনে আসলে কারা রয়েছে এই বিষয়গুলো মানুষের সামনে স্পষ্ট করবে যে কারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তাহলে হয়তো বিষয়গুলো মানুষের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। কারণ বাংলাদেশের ইতিহাসে একজন সাধারণ মানুষের জানাজা এবং সাধারণ মানুষের হত্যাকাণ্ডের পর এই ধরনের একটা আবেগপ্রবণ হয়ে পড়া বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে। হয়নি বললেই চলে। কারণ শরীফ ওসমান হাদির মতন একজন মানুষের জন্য এত মানুষ কেঁদেছিল, এত মানুষ জানাজায় শরিক হয়েছিল, সেটা আসলে অকল্পনীয়। অনেক ঘটনা ঘটে গিয়েছে। তো সেই মানুষটি হত্যাকাণ্ডের পূর্বেও একটা ঘটনা ঘটেছিল যে যদি সে বলে গিয়েছিল যে তাকে যদি হত্যা করা হয় তাহলে যেন অন্ততপক্ষে সে হত্যাকারীকে ধরে বিচার করা হয়। কেন করা হয়? যে যদি তাই করা হয় তাহলে ভবিষ্যতে শরীফ ওসমান হাদির মতো লোক আরও জন্মাবে। আর যদি না করা হয় তাহলে এই ধরনের বিপ্লবী মানুষ বাংলাদেশে আর জন্ম নিবে না। তারা জন্ম নিতে ভয় পাবে, কথা বলতে ভয় পাবে। আসলে সে মানুষটি মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। সে যেভাবে বলেছিল সেভাবেই তাকে হত্যা করা হয়েছে। অন্তত তার শেষ ইচ্ছাটুকু এই বিএনপি সরকার আমলে নেবে এবং তার শেষ ইচ্ছাটুকু পূরণ করার যথাসাধ্য চেষ্টা করবে এবং নিরপেক্ষভাবে তদন্ত করবে যাতে করে শরীফ ওসমান হাদির আত্মা অন্তত শান্তি পায়। আরেকটা বিষয় নিয়ে বেশ ঘটনা ঘটেছে। এই ঘটনাটা ঘটেছে গতকালকে, অর্থাৎ ৭ই মার্চে। ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন যে ৭ই মার্চের যে সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবুর রহমান যে ভাষণটা দিয়েছিল, এই ভাষণ শেখ হাসিনার আমলে, সরকারের আমলে আমরা দেখেছি যে রাত ১২টা থেকে শুরু করে পরদিন রাত ১২টা পর্যন্ত একাধারে এই ভাষণগুলো কিন্তু লুপ আকারে চালাতেই থাকতো আর কি। শব্দদূষণ এক্সট্রিম লেভেলে চলে যেত আর কি। তো আ ২০২৪ সালে ৫ই আগস্টের পর এই ট্রেন্ডিং বিষয়গুলো কিন্তু আমরা আর দেখি নাই। কিন্তু হঠাৎ করে আ আ গতকালকে কিছু বাম শিক্ষার্থী তারা আ ঘটা করে আবারও এই ভাষণ চালাচ্ছে এবং আবার কেমন জানি আ আওয়ামী লীগকে ইনভাইট করার মতন আওয়ামী লীগের একটা স্পেস তারা তৈরি করার চেষ্টা করছে। আ আ মানে নরমালাইজ করার চেষ্টা করছে। ৫ই আগস্টের পর যে ২,০০০ মানুষকে তারা হত্যা করেছে, এই শেখ হাসিনা সরকার, এই আওয়ামী লীগ সরকার রেজিমটা এতগুলো মানুষের জীবন তারা কেড়ে নিল। তারপরেও এখন বর্তমানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। এই অবস্থায় এই ধরনের উগ্রপন্থী শিক্ষার্থীরা, অর্থাৎ এই যে ইমি, পাশাপাশি আরও বাম শিক্ষার্থী এক্সট্রা যাদের নামগুলোও জানা নাই। পাশাপাশি তাদের ছত্রছায়ায় ছাত্রলীগের বেশ অনেক নেতাকর্মীরা তারা কিন্তু এসে এই বিষয়গুলোকে, আওয়ামী লীগের এই কার্যক্রমগুলোকে নরমালাইজ করার জন্য যা, যা করণীয় তার ১ম স্টেপ হিসাবে তারা কিন্তু এই ৭ই মার্চের ভাষণ জনগণের সামনে চালাচ্ছে যাতে আস্তে, আস্তে বিষয়গুলো নরমালাইজ হয়ে যায়। তো আ এই অবস্থায় যখন তারা চালাচ্ছিল, পাশাপাশি যে কিন্তু ডাকসুর নেতৃবৃন্দ তারা যে বিষয়টাকে নিয়ে বাধা দেয় এবং এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু একবারে এসে তারা এটা করে নাই। ৫ই আগস্টের পর ৭ই মার্চ কিন্তু এটা দিয়ে প্রায় ৩ টা যাবে। তাই না? তো ইতিপূর্বে তারা এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পায় নাই। আস্তে, আস্তে তারা এই দিকে ধাবিত হচ্ছে এবং আস্তে, আস্তে আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা করছে। যেটা সত্যিই বাংলাদেশের ৫ই আগস্টের পর একটা পরিবর্তনশীল বাংলাদেশের জন্য এটা একটা অশনি সংকেত। আশা করব যে আ একটা জুলাই অভ্যুত্থানের পর যে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ দেখতে চেয়েছে, সেই বাংলাদেশ বাস্তবায়ন করবে এবং কোনোভাবেই
এই স্বৈরাচার শেখ হাসিনাকে কোনোভাবেই বাংলাদেশের স্পেস যাতে এই বিএনপি সরকার না দেয়, সেদিকে বাংলাদেশের মানুষ বিএনপির উপরে আহ্বান জানাবে। তো এছাড়াও আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। পরবর্তী কোনো ভিডিওতে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।